সো ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মোহনবাগানের লিগ শিল্ড উইনিংয়ের ক্ষেত্রে যে ম্যাচটা সব থেকে টাফ, সেই ম্যাচটাই কিন্তু আজকে সন্ধেবেলায়, এবং ডার্বি জেতার যে টেম্পো বা ডার্বি যেইভাবে মোহনবাগান ফার্স্ট হাফে সিল করে দিয়েছিল, সেই যে ধারাটা, সেই ধারাটা বজায় রাখার একটা ম্যাচ। এবং অনেকে বলেছে সেই দিনকে যে ডার্বি সেকেন্ড হাফটা ইস্টবেঙ্গল বেটার খেলেছে, ইয়েস ইস্টবেঙ্গল বেটার খেলেছে, অ্যান্ড মোহনবাগানকে নাকি অনেক স্লো লেগেছে। বাট সেদিনকে আমি এটা বলে দিয়েছিলাম যে মোহনবাগান কোচের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ডার্বি তাকে জিততে হবে, 3 পয়েন্ট তাকে নিতে হবে। রেজাল্ট কী হবে সেটা অন্য ব্যাপার, তার হাতে নেই। প্লেয়াররা যেমন খেলবে রেজাল্ট সেরকম হবে, বাট তাকে কোথাও ম্যাচটা জিততে হতো, ফার্স্ট হাফে সিল করতে হতো, এবং সেকেন্ড হাফে তাকে এটা খেয়াল রাখতে হতো যাতে প্লেয়ারদের হাই রিস্ক না হয়ে যায়, চোট আঘাতের সম্ভাবনা না বেড়ে যায়, বা ফ্যাটিক লেভেল যেটা রয়েছে সেটা খুব বেশি ইনক্রিজ না করে যায়। তাহলে কিন্তু দুদিনের গ্যাপে ম্যাচ রয়েছে, ট্রাভেলিং ম্যাচ রয়েছে, এবং কেরালার ঘরের মাঠে ম্যাচ রয়েছে, যেখানে টানা 90 মিনিট তোমাকে কিন্তু ঘাম রক্ত যা কিছু রয়েছে সেটা মাঠের মধ্যে ঝরাতে হবে। এবং সেখানে ফার্স্ট হাফ শুধুমাত্র না, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফেই কিন্তু তোমাকে ম্যাচটা জিততে হবে। কারণ কেরালা একটা ম্যাচে কামব্যাক করে দেখিয়ে দিয়েছিল কী লেভেলের ওরা কামব্যাক করতে পারে, এবং কিভাবে ওরা হারা ম্যাচও জিততে পারে। এবং ঘরের মাঠে ওরা একটা অলওয়েজ হিউজ হিউজ সাপোর্ট পায়। একটা বোধহয় ওদের স্টেডিয়ামের কোনো কোণা ফাঁকা থাকে না যেখানে হলুদ জার্সি পরা কোনো একটা সমর্থক উপস্থিত থাকে না। বাট যখন মোহনবাগান এই কেরালার ঘরের মাঠে গেছে, যখন কোচি স্টেডিয়ামে গেছে, তখনই কিন্তু হালকা করে প্রতিবার কেরালাকে ধুয়ে দিয়ে বেরিয়ে এসেছে। তো এইবারও সেরকমটা অন্যথা হবে না, এটা এখন থেকে ধরে নেওয়া যাচ্ছে। কারণ মোহনবাগানের যে টেম্পোটা রয়েছে, মোহনবাগানের যে রিদিমটা রয়েছে, এবং কেরালা যেভাবে পরপর হারছে বা ড্র করছে, বা সেইভাবে কনসিস্টেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে না, তো সেখানে কোথাও এই ম্যাচটা মোহনবাগানের দিকে পাল্লা ভারী হয়ে থাকবে। কিন্তু এটা মনে রাখা ভালো যে এই আইএসএলের লাস্ট যে ম্যাচটা মোহনবাগান হেরেছিল ঘরের মাঠেও, সেটা কিন্তু ছিল, এবং সেটা কিন্তু ছিল কেরালার বিরুদ্ধে। কালকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, আজকে রাদার কথা বলবো কিছু প্লেয়ারদের নিয়ে, এবং অবশ্যই দুটো টিমের বেস্ট 11 কী হতে পারে সেটা নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল যদি বলি যে আনঅ্যাভেলেবিলিটির কথা, তাহলে অবশ্যই মোহনবাগানে কোনো রকম প্লেয়ারের আনঅ্যাভেলেবিলিটি নেই, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বা হাবাস কীভাবে কাকে ইউজ করবেন, তিনি আগের ম্যাচের ফরমেশন রাখতে চাইবেন না কিছু চেঞ্জ আনতে চাইবেন, অবশ্যই আগে গিয়ে কথা বলবো। বাট যদি কেরলের দিকে তাকায়, তাহলে চোট আঘাতের জন্য তো প্রচুর প্লেয়ার অলরেডি মাঠের বাইরে, তাদের সার্ভিস তো পাচ্ছে না, তাদের নিয়ে কথা বলে লাভ নেই। বাট যারা অ্যাভেলেবেল ছিল তাদের মধ্যে শুধুমাত্র কার্ড সমস্যার জন্য নাওচা সিংকে কিন্তু ইভান ভুকোমানুচ তিনি পাবেন না। তো এই জায়গাতে ওদের প্লেয়ারের অভাব নেই, কারণ প্রীতম কোটাল রয়েছে, দুটো সাইড ব্যাকে প্রীতম অ্যান্ড সন্দীপ থাকবে, এটা এখন থেকে আন্দাজ করে নেওয়া যাচ্ছে। এবার যদি আসি যে পজিশনাল যে দিকগুলো রয়েছে, সেই দিকে কারা কোথায় অ্যাডভান্টেজে রয়েছে। গোলকিপিং সেকশন, ভাই তুমি বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলেও বলে দেবে যে ভিশাল কাইত আপাতত ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে রয়েছে যত গোলকিপার আইএসএলে খেলছে তাদের মধ্যে। এবং আবারও কোথাও গোল্ডেন গ্লাভস যে জিততে পারে ভিশাল কাইত, সেরকম একটা রানও চলছে। হয়তো একটু ডিস্টেন্স রয়েছে, যেহেতু ক্লিন সিটগুলো মোহনবাগান ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখতে কিছু কিছু ম্যাচে ব্যর্থ হয়েছে, সেই কারণে ভিশাল একটু পিছিয়ে রয়েছে। বাট পরের কিছু ম্যাচে হয়তো সেটা রিকভারি হয়ে গেলেও হয়ে যেতে পারে, যেহেতু ওপরের দিকের যে গোলকিপাররা রয়েছে তারাও কিন্তু কন্টিনিউয়াসলি গোল খাচ্ছে। এবং উল্টো দিকে করণজিৎ সিং কিন্তু সেইভাবে খুব একটা যে ফর্মের ভালো জায়গাতে রয়েছে বলবো না, বাট স্টিল সচিন সুরেশ বেরিয়ে যাওয়ার পরেও, রেগুলার বেসিসে ম্যাচ না খেলার পরেও কিন্তু করণজিৎ মোটামুটি উতরে দিচ্ছে। ডিফেন্সের দিকে যদি তাকানো যায়, তাহলে সেখানে মোহনবাগান ডিফেন্স কিন্তু রক সলিডের মতো রয়েছে, যেখানে আনোয়ার আলী ফর্মে রয়েছে, সুহাসিস ফর্মে রয়েছে, হেক্টর ইউসতে ফর্মে রয়েছে, ব্রেন্ডন হামিল চোটমুক্ত হয়ে গেছে, দীপেন্দু তার মতো একটা ইয়াং ডিফেন্ডার বেঞ্চে বসে থাকছে, আশিসের মতো ডিফেন্ডার বেঞ্চে বসে থাকছে। তো মাঠে যারা প্লেয়ার এবং বেঞ্চে যারা প্লেয়ার, সেখানে কিন্তু সমান ব্যালেন্স রয়েছে এবং কোয়ালিটি রয়েছে। উল্টো দিকে কেরালা, তাদের কিন্তু ভালো ডিফেন্ডারের অভাব রয়েছে এরকমটা না, বাট যে রিদিমটা তাদের থেকে এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, সিজনের শুরুতে ডিফেন্ডার ছিটকে যাওয়া, চোট পাওয়া, এই সব ব্যাপারগুলো ঘটেছে, বাট স্টিল তাদের কিন্তু প্রীতম রয়েছে, প্রবীর রয়েছে, সন্দীপ রয়েছে, আজকে নাও অ্যাভেলেবেল নেই, হার্মিপমের মতো ইয়াং ডিফেন্ডার রয়েছে, মিলোস যথেষ্ট ভালো খেলছে, অন্তত পক্ষে লেসকোভিচের থেকে বেটার সিজন মিলোসের যাচ্ছে। তো দেখা যাক, দুটো ডিফেন্সিভ লাইনকে কম্পেয়ার করলে কিন্তু অবশ্যই মোহনবাগান ডিফেন্স অনেক বেটার শেপে রয়েছে, কিন্তু কেরালার ডিফেন্সও যথেষ্ট ভালো, সেটাও কিন্তু মোহনবাগান প্লেয়ারদেরকে আটকানোর মতো সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করবে। দেখা যাক সেটাতে তারা সফল হয় কিনা, কারণ মোহনবাগান ফরওয়ার্ড লাইন যেরকম ফর্মে রয়েছে, তাদের আপাতত আটকানোটা যে কোনো টিমের ডিফেন্ডারদের কাছে একটা বিরাট বড় স্বপ্ন, একটা চ্যালেঞ্জের জায়গাতে তৈরি হয়ে থাকবে। এবার যদি বলি মিডফিল্ডের কথা, তাহলে অবশ্যই আমরা যে কোনো ম্যাচের নিরিখে জানি যে মিডফিল্ড যার ম্যাচ তার, কারণ এই জায়গাটাতেই সবথেকে বেশি ব্যাটেলটা হয়, সবথেকে বেশি বল কিন্তু এই জায়গাতে থাকে, এবং যে টিম মিডফিল্ড উইন করবে সেই টিম ম্যাচও উইন করবে, এরকম একটা প্রেডিকশন সবাই করে থাকে। এবং দুটো টিমের মিডফিল্ডের দিকে যদি তাকানো যায়, তাহলে কেরালাতে কিন্তু সেইভাবে কোনো বিদেশি মিডফিল্ডার নেই যে এসে ওখানে ওয়ার্কলোডটা নিতে পারবে। অবশ্যই ডাইসুকে সাকাই রয়েছে, বাট ডাইসুকে সাকাই কী হয়, ম্যাক্সিমাম টাইমে অ্যাটাকিং মিডফিল্ড বা কিছু সময় উইং ধরে খেলে। তো ডাইসুকে সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড জোনে তো পাওয়া যায় না, পাওয়ার মতো প্লেয়ারও সে না, কিন্তু ওই জোনটা
কেরালা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে ভর্তি করে রেখেছে, যেখানে আজাহারের মতো ইয়াং প্লেয়ার ভালো খেলছে, দানিশের মতো প্লেয়ার ভালো খেলছে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে জিকসনের মতো একজন সিজনাল টপ কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু রয়েছে। উল্টো দিকে মোহনবাগান এই জায়গাটা, মিডফিল্ডের জায়গাটা সব থেকে বেশি যে কোনো ম্যাচে কিন্তু স্ট্রং হোল্ড করে রাখছে। জনি কাউকো টিমে ইনক্লুড হওয়ার পর থেকে কিন্তু মোহনবাগান মাঝমাঠকে আলাদা শেপে লাগছে। জনি কাউকো যেভাবে বল উইন করছে, যেভাবে বল বাড়াচ্ছে, উইং দিয়ে বাড়াচ্ছে, থ্রু বল দিচ্ছে, বিশেষ করে মনভীরের সাথে জনি কাউকোর যে কম্বিনেশনটা, বা বাঁদিক দিয়ে দেখলে জনি কাউকোর সাথে সাহালের যে কম্বিনেশনটা, এটা ভীষণভাবে কিন্তু মোহনবাগানে ক্লিক করছে। অভিষেকের মতো ইয়াং প্লেয়ার, থাপার মতো একজন ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বেঞ্চ করে দিয়েছে। সাহাল আব্দুল সামাদ ভালো ফর্মে রয়েছে, এবং সাহালকে মনে করলে এটা মনে করা যাবে যে এতদিন ধরে কেরালার হয়ে ঘরের ছেলে হয়ে যাওয়া সেই সাহাল কিন্তু আজকে তার এক্স টিমের বিরুদ্ধে যখন মাঠে নামবে, তার কাছে কিন্তু একটা পাহাড় প্রমাণ চাপ থাকবে। তো কি করে সাহাল, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। যদি ফরওয়ার্ডের কথা বলি, তাহলে এই জায়গাটাতে কোথাও দুটো টিমের ফরওয়ার্ড লাইন কিন্তু আমি অলমোস্ট সমান বলবো না। মোহনবাগান ফরওয়ার্ড লাইন রিসেন্ট টাইম অনেক বেটার রয়েছে, বাট উল্টো দিকে কেরালাতে কিন্তু এমন একজন প্লেয়ার রয়েছে যে একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারে, এবং সেটা আমরা দেখেওছি। একার হাতে কিন্তু গোয়া ম্যাচটা কামব্যাক করিয়ে জিতিয়েছিল দিমিত্রি ডায়ামান্টোকোস। বাকি প্লেয়াররা অবশ্যই ভালো রয়েছে, মোহাম্মদ আইম্যানের মতো একজন কোয়ালিটি উইঙ্গার রয়েছে, রাহুল কেপি হয়তো ফর্মে নেই, বাট স্টিল ওর মধ্যে সেই টপনচ কোয়ালিটির রয়েছে, ও হয়তো ক্লিক করতে পারছে না এই সিজনে। কিন্তু দিমিত্রি ডায়ামান্টোকোস এই প্লেয়ারটা একার হাতে যে কোনো ম্যাচ বদলের ক্ষমতা রাখে। কিন্তু ফরওয়ার্ড লাইনে যদি কম্পেয়ার করা হয়, তাহলে অবশ্যই মোহনবাগান ফরওয়ার্ড লাইন এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্ট টাইমে বেটার ফর্মে রয়েছে। দিমিত্রি পেত্রাতস অসাধারণ খেলছে, জেসন কামিংস গোলের মধ্যে রয়েছে, সাদিকু যতটুকু সময় পাচ্ছে নিজের কাজ করে দেখানোর চেষ্টা করছে। তার পাশাপাশি ইন্ডিয়ান ফরওয়ার্ডদের মধ্যে মনভীর ফর্মে রয়েছে, লিস্টন ফর্মে রয়েছে, গোল পাচ্ছে, অ্যাসিস্ট পাচ্ছে। তো কোথাও দুটো টিমের ফরওয়ার্ড লাইনকে কম্পেয়ার করলে দেখা যাবে যে মোহনবাগান ফরওয়ার্ড লাইন কিন্তু মাচ বেটার ফর্মে রয়েছে। বাট আবারও বলছি যে কেরালাতে জাস্ট একজন প্লেয়ার, দিমিত্রি ডায়ামান্টোকোস, এই প্লেয়ারটিকে কিন্তু অবশ্যই আনোয়ার আলী বা হেক্টর ইউসি যার উপরেই দায়িত্ব পড়ুক না কেন, তাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। আর এবার যদি আসি দুটো টিমের বেস্ট 11 নিয়ে, কারণ কালকেই বলে দিয়েছিলাম যে দুটো টিমের গেম চেঞ্জার কি হতে পারে। আমার মতে অন্তত দুটো টিমের গেম চেঞ্জার হতে পারে দুই দিমি। দুদিকে দুজন দিমির কিন্তু পারফরমেন্স এই মুহূর্তে চরম লেভেলে রয়েছে, এবং কোথাও একার হাতে প্রায় অনেক ম্যাচ এই দুটো প্লেয়ার তাদের টিমকে টেনেছে। তো কোথাও এই দুজনের ফাইট কিন্তু চরম লেভেলে থাকবে। বাকিরা অবশ্যই গেম চেঞ্জার হতে পারে, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি এই দুজনের উপর বাজি রাখছি আজকের ম্যাচেও। তো দুটো টিমের বেস্ট 11-এর মধ্যে কেরালার যদি বেস্ট 11-এর কথা বলি, তাহলে গোলে অবশ্যই করণজিৎ সিং, রাইট ব্যাক, লেফট ব্যাক, দুটো সাইড ব্যাকে প্রীতম এবং সন্দীপ, যেহেতু নাওচা নেই তো আজকে প্রীতম হয়তো স্টার্ট করবে। সেন্টার ব্যাক ডুয়োতে মিলোস ড্রিনসিচের সাথে কিন্তু হার্মিফাম রুইবা। ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড জোন, এই যে জোনটা, এখানে কিন্তু কেরালাতে পুরো ইন্ডিয়ান কন্টিনজেন্ট রয়েছে, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই জিকসনের সাথে হয়তো দানিশ ফারুক শুরু করতে পারে, যেহেতু দানিশের এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাকে কাজে লাগাতে চাইবেন ইভান বুকোনোভিচ। বাট মোহাম্মদ আজহারও কিন্তু যথেষ্ট ভালো খেলছে, তার হাতে অপশন কিন্তু রয়েছে। দুটো উইংয়ে, একদিকে রাহুল কেপি, একদিকে কিন্তু মোহাম্মদ আইম্যান। এই আইম্যানকে কিন্তু অবশ্যই চোখে চোখে রাখতে হবে, লেফট চ্যানেল দিয়ে প্রচুর অ্যাটাক করে। তো ওই জায়গাতে মনভীরের সাথে কিন্তু আইম্যানের একটা ভালো রকম ডুয়েল হবে, কারণ মনভীরও উঠে আসবে, আইম্যানও উঠে যাবে। তো দুটো জায়গায় কিন্তু দুটো প্লেয়ারের একটা ভালো ডুয়েল আমরা দেখতে যাচ্ছি। এবং যদি দুজন ফরওয়ার্ডের কথা বলি, তাহলে অবশ্যই দিমিত্রি ডায়ামান্টোকোসের সাথে কিন্তু ফেডার সিডনি। তো দেখা যাক, এটা আমার মতে কেরালার জন্য বেস্ট 11। তোমাদের কি সেটা অবশ্যই জানিও। বাট যদি মোহনবাগানের বেস্ট 11-এর কথা বলি, তাহলে সেখানে কোনো রকম চেঞ্জেস আসার সম্ভাবনা আছে কিনা, তাহলে বলবো যে একটা আনচেঞ্জড 11 হয়তো আজকের ম্যাচে আমরা দেখতে পারি। কারণ আগের ম্যাচে যে টিমটা, মানে যে স্টার্টিং 11টা নেমেছিল ডার্বিতে ইস্টবেঙ্গলের এগেনস্টে, সেটা কোথাও আপাতত মোহনবাগানের যে টিম রয়েছে, যে টিমের ফরমেশন রয়েছে, বা যে স্ট্র্যাটেজিতে হাওয়াস টিমকে খেলাতে চাইছেন, সেখানে কোথাও তার মতে এটা একটা বেস্ট 11। তো সেখানে আমার আজকে মনে হচ্ছে না খুব একটা চেঞ্জ হবে বলে, যেখানে গোলে ফিসাল কাইত, তিনজন সেন্টার ব্যাকে আনোয়ার, হেক্টর ইউসতে এবং শুভাশিস বোস, দুটো উইং ব্যাকে মনভীর অ্যান্ড লিস্টন, তারা কিন্তু প্রচণ্ড ওয়ার্কলোড নিচ্ছে এবং টিমকে হেল্প করছে, গোল করাচ্ছে। দুজনে কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী এবং তার সাথে কিন্তু জনি কাউকোর রোলটা কিন্তু ভীষণভাবে ডিসাইসিভ হবে, কারণ জনি কাউকো যত বেশি ওপরের দিকে উঠবে, তত বেশি বল কিন্তু মোহনবাগান অ্যাটাকাররা পাবে। নাম্বার 10 রোলে অবশ্যই সাহাল আব্দুল সামাদ, তার জন্য একটা বিরাট বড় পরীক্ষা, মানে লাইফের বোধহয় সব থেকে বড় একটা টেস্ট আজকে সাহাল আব্দুল সামাদ দিতে যাবে। যে ফ্যান বেস তাকে এতদিন ভালোবেসেছে, মাথায় তুলে রেখেছে, যে ক্লাবে তার এত কিছু হয়েছে, সেই ক্লাবের বিরুদ্ধে সেই মাঠে নাবা, তার জন্য কিন্তু এত ইজি ম্যাচ হবে না। তবে অবশ্যই এই প্লেয়াররা কিন্তু চাইবে এই ধরনের ম্যাচে সব থেকে বেশি জ্বলে উঠতে। আর এরকম না যে সাহাল আব্দুল সামাদ প্রথম কোনো প্লেয়ার হবে যে এরকম ধরনের ম্যাচ খেলতে যাচ্ছে। আমরা তো মোহনবাগান ইস্টবেঙ্গলে প্রচুর প্লেয়ারকে এই ধরনের ম্যাচ খেলতে দেখেছি, এবং সেখান থেকে তারা কখনো বা অনেক সময়
সময়ে বেস্ট পারফরমেন্সটা বের করে এনেছে। এবং দুজন সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই দিমিত্রি পেত্রাতসের সাথে কিন্তু জেসন কামিংস, এই জুটিটা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ফ্যানবেসকে স্বপ্ন দেখাচ্ছে লিগ শিল্ড জেতানোর জন্য। দেখা যাক সেটা কতটা সফল হয়, কত ভালোভাবে আজকের ম্যাচটা শেষ হয়, এবং তারপর ইন্টারন্যাশনাল ব্রেক, তারপর বহু প্লেয়ার বহু রকম ফর্মে থাকবে, শেপে থাকবে, অনেক কিছু আপ ডাউনও হতে পারে, 16 দিনের একটা গ্যাপ থাকছে। তো তখন বাকি কথা হবে। আজকের ম্যাচটা যেটা দরকার সেটা হচ্ছে মোহনবাগানের 3 পয়েন্ট, 1-0 গোলে জিতলেও হলো, 3-0 গোলে জিতলেও হলো। তো তোমাদের প্রেডিকশন কী রয়েছে অবশ্যই জানিও। আমি আমারটা কালকেই বলে দিয়েছিলাম 2-1 বা 3-1 এরকম একটা রেজাল্টে মোহনবাগান আজকে জিততে পারে। বাকিটা ম্যাচের শেষে দেখা যাবে, তখনই কথা বলা যাবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়ন যা যা উঠে আসছে অবশ্যই শেয়ার করতে থাকো। তোমাদের বেস্ট 11 কী কী উঠে আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।